ফিরে আসলাম বিরতির পর। প্রথম ভিডিওতে আমরা তোমাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা এর আগে দুটো অধ্যায়ের উপরে আলোচনা হয়ে গেছে সামগ্রিকভাবে। আজকে একটি অধ্যায়ের প্রথম ভিডিও হলো। এখন দেখো, আমি আলোচনা করব নরমপন্থীদের আন্দোলন কেন ব্যর্থ হলো। তোমরা জানো, প্রথমে আমি বললাম যে কংগ্রেস ব্যানার্জি, বনার্জি এবং লালমোহন ঘোষেদের বিজাতীয় কংগ্রেস আর হচ্ছে মারাঠি ব্রাহ্মণদের প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠানটি পুরোপুরি শহর কেন্দ্রিক শিক্ষিত উচ্চবিত্ত মানুষের একটি প্রতিষ্ঠান। সুতরাং এটা ছিল জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের ব্যর্থতার কারণ, যে তারা আপামর জনসাধারণ, ভারতবর্ষের সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছতে পারেননি। শহর কেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্তের আন্দোলন। 2 নম্বর হচ্ছে সরকারের উদাসীনতা এবং অনমনীয় মনোভাব। সরকারের উদাসীনতা, ব্রিটিশ সরকারের উদাসীনতা কিরকম? বিন্দু বিন্দু জল দিয়ে যেরকম পাথরকে ভাঙা যায় না, তেমনি পাথরের মতো কঠিন মানসিকতা সম্পন্ন ইংরেজ প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে আবেদন নিবেদন দিয়ে কোনোভাবেই মন জয় করা যায় না। এই নরমপন্থী মিনমিনে আচার আচরণ, গলা নিচু করে তাদের কাছে হাত জোর করে কাতর প্রার্থনা, এই জায়গাটাকে আমি তোমাদেরকে বললাম যে বিন্দু বিন্দু জল দিয়ে যেরকম পাথরকে ভাঙা যায় না, তেমনি পাথরের মতো কঠিন মানসিকতা সম্পন্ন ইংরেজদের কাছ থেকে দাবি আদায়ের জন্য মিনমিনে কণ্ঠস্বর তাদের হৃদয়কে স্পর্শ করে না। কারণ ব্রিটিশরা এটাকে উদাসীনভাবে গুরুত্ব দিত না। ব্রিটিশরা তাদের দৃষ্টিভঙ্গি রেখেছিল রিজিড, অনমনীয়, কোনোভাবেই তারা মানবে না। সুতরাং এই দুটো হচ্ছে নরমপন্থী আন্দোলনের ব্যর্থতার কারণ। কর্মসূচির অভাব। তোমরা জানো, ভারতবর্ষের সেই সময়কার বিচারে 70% উপর মানুষ কৃষিজীবী। কৃষি হচ্ছে আমাদের ভিত্তি। আজকের দিনেও কিন্তু কৃষি আমাদের অর্থনীতির একটা মানদণ্ড। সেই কৃষির সমস্যা, কৃষকের উন্নয়ন না করে কোনো কিছু চেষ্টা করা, এটা কিন্তু ঠিক নয়। এবং এই জন্য জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের উদারপন্থী নরমপন্থী নেতারা ব্যর্থ হয়েছিলেন। সংগঠনের পরিকাঠামো ছিল না, তহবিল ছিল না, সর্বক্ষণের কর্মী ছিল না, এবং ইংল্যান্ডে প্রচার করতে গেলে যা দরকার অর্থ, সেই অর্থ বলের অভাব ছিল। কিন্তু তাহলে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা কি কোনো কিছুই করেননি? না, করেছিলেন। জাতীয় কংগ্রেসের নেতারা কিছু কিছু সদর্থক পদক্ষেপ করেছিলেন। কিরকম? অর্থনৈতিক শোষণের স্বরূপটাকে উন্মোচন করতে পেরেছিলেন। ইংরেজরা ভারত থেকে সম্পদ পাচার করে ইংল্যান্ডে নিয়ে গিয়ে টেমস নদীর 2 তীরকে সাজিয়েছিল। পভার্টির কারণ ছিল রমেশচন্দ্র দত্তের হিস্ট্রি অফ বেঙ্গল বা দাদাভাই নওরোজির পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থ। এগুলো পড়লে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি যে ভারতবর্ষের অর্থনৈতিক শোষণ, এই বিষয়ে দাদাভাই নওরোজি, এই বিষয়ে রমেশচন্দ্র দত্ত যথেষ্ট সরব ছিলেন। বিশেষভাবে দাদাভাই নওরোজি ইংল্যান্ডের পার্লামেন্টে স্যার জন স্ট্র্যাচির সঙ্গে পভার্টি এবং ড্রেন অফ ওয়েলথ বিষয়ে
তর্ক করে প্রমাণ করেছিলেন যে ইংল্যান্ডে ভারতবর্ষের উপনিবেশ থেকে বিশাল পরিমাণ অর্থ ড্রেন অফ ওয়েলথ হয়েছে। ভারতবর্ষে ইংরেজ রাজত্বকালে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ডিক্লাইন অফ দ্য কটন ইন্ডাস্ট্রি হয়েছে। ব্যাপক গণ আন্দোলন সংগঠিত না করতে পারলেও এরা বিভিন্ন ভাষায় কথা বলা মানুষ, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা অখণ্ড জাতীয়তাবাদী চিন্তা ভাবনাতে উদ্বুদ্ধ করতে পেরেছিল। 1885 থেকে 1905 এরা যে বীজটা বপন করেছিল মানুষের মনের মধ্যে, দাবি সংক্রান্ত যে চিন্তা ভাবনাকে মানুষের মস্তিষ্কের মধ্যে পৌঁছে দিতে পেরেছিল, সেটাকে বলা হচ্ছে বীজ বপনের কাল, টাইম অফ সিড টাইম। টাইম অফ সিড টাইম অর্থাৎ কোন কর্মযজ্ঞে নামার আগে তার মানসিক পটভূমি তৈরি করা। চরমপন্থী নেতারা সুফলটা পেলেন, কিন্তু উদারপন্থী নরমপন্থী নেতারা বীজ বপনের কাজটা করে দিলেন। পট্টভী সীতারামায়া বলছেন, নরমপন্থীরা যে ভিত তৈরি করে দিয়েছিল তার উপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের অট্টালিকা তৈরি হয়েছিল, এবং এই ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান আস্তে আস্তে মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আমরা চরমপন্থীদের আবেদন নিবেদন নীতি, চরমপন্থীদের দৃষ্টিভঙ্গি, তাতে উদীয়মান যুব সমাজ আস্তে আস্তে দিশাবিহীন হয়ে পড়ছিল। তারা আস্তে আস্তে ফিরে আসছিল চরমপন্থার দিকে। সেই চরমপন্থা আলোচনা শুরু হবে, এবং সেখানে আমরা দেখলাম, আমি একটি পরিসংখ্যান বলেছিলাম যে 1896 থেকে 1900 সালে ভারতে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা হয়নি। 1897 সালে 70,000 বর্গ মাইল এলাকাতে 2 কোটি মানুষ মারা গেছে, এবং সেই সময় মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী বৎসরকে স্মরণীয় করে রাখার জন্য নরমপন্থী নেতারা উদ্যোগ আয়োজন করেছিলেন। এটাতে কিন্তু যারা অল্প বয়সী কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা ছিল তারা ভালো মনে নেয়নি। তাদের মনের মধ্যে একটি স্বাধীনতা স্পৃহা, স্বরাজের দাবি মাথাচাড়া দিতে শুরু করেছিল। কংগ্রেসের মধ্যেই চরমপন্থী মতবাদের আবির্ভাব ঘটতে শুরু করেছিল। চরমপন্থী মতাদর্শ প্রচারে পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতির উপর ভিত্তি করে প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। কিরকম? দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, গো টু দা ভেদিক এজ, শুদ্ধিকরণ, এগুলো যুব ছাত্র সমাজকে অনেক বেশি আকৃষ্ট করতে শুরু করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, বন্দে মাতরম এবং বিভিন্ন ধরনের লেখা অল্প বয়সী কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকদেরকে আকৃষ্ট করেছিল। বঙ্কিমচন্দ্র বলছেন, মা কি ছিলেন, মা কি হইয়াছেন এবং মা কি হইবেন। মা কি ছিলেন অর্থাৎ দেশমাতা ইংরেজরা আসার আগে কেমন ছিলেন। মা কি হইয়াছেন, ইংরেজ শাসনের ফলে ভারত মায়ের কি অবস্থা হয়েছে, এবং মা কি হইবেন অর্থাৎ এই ইংরেজ রাজত্ব থাকলে বাংলা মা, ভারত মা, তিনি শতচ্ছিন্ন কাপড়ে আবৃতা হবেন, এরকম একটি রূপচিত্র কল্পনা হচ্ছে। বা বঙ্কিমচন্দ্র বলছেন যে একটা রাক্ষস যদি মায়ের বুকের উপরে বসে রক্তপানে উদ্যত হয় তাহলে সন্তান কি তা সহ্য করতে পারে। এবং তার জন্য আমরা দেখতে পাই সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে সর্বত্যাগী সন্তান দল তৈরি হয়েছে, যাদের একটাই উদ্দেশ্য ছিল ইংরেজ রাজত্বের উৎখাত করে দিয়ে আবার নতুন গৌরবান্বিত ভারতবর্ষকে ফিরিয়ে আনা। বিভিন্ন ধরনের কর, দেশীয় শিল্পের ধ্বংস, মহামারী, এই সব ঘটনা সঙ্গে যুক্ত হয়েছিল লর্ড কার্জনের
প্রতিক্রিয়াশীল কলকাতা কর্পোরেশন সংশোধন আইন 1899 এবং কলকাতা বিশ্ববিদ্যালয় আইন 1904 সাল, এবং তার মধ্য দিয়ে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গোখেল একটা কথা বলতেন, আজকে বাংলা যা ভাবে গোটা ভারতবর্ষ পরে ভাবে। এটা আমি বলছি আমাদের স্বাধীনতা আন্দোলনের যুগের কথা। গোখলে বাংলাকে কতটা সম্মান করতেন, বাংলার যে তেজস্বিতা, বাঙালির যে মেধা, তাকে কতটা গোখেল সম্মান করতেন, সমীহ করতেন। তিনি কি বলছেন, বাংলা যে আজ ভাবে সারা ভারতবর্ষ আগামী দিনে ভাবে। What Bengal thinks today, the remaining part of India thinks tomorrow. বুঝতে হবে, জানতে হবে অতীত গৌরব বাঙালির, বাংলার স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে অবদান আমাদেরকে লালন পালন করতে হবে। আমাদের বাঙালি অস্মিতা অত্যাচলে চলে যায়নি। বাঙালি একটা সময় বিজ্ঞান, কারিগরি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প সমস্ত ক্ষেত্রে কিন্তু তার তেজস্বিতার প্রমাণ রেখেছিল। তা আমি বললাম, স্বামী বিবেকানন্দের লেখা, স্বামী বিবেকানন্দের বাণী, আদর্শ, রাইটিংস অ্যান্ড মেসেজেস অফ স্বামী বিবেকানন্দ, এই জায়গাটা কিন্তু বিপ্লবীদেরকে অনুপ্রাণিত করেছিল। রমা রোলার কথা আমরা জানি, যিনি কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রমিক এবং ভারত বিষয়ে পড়াশোনা করতে এসেছিলেন ম্যাক্স মুলার। রমা রোলার সঙ্গে কবিগুরুর যে কথোপকথন, সেখানে কবিগুরুকে রোমারোলা প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ ইন্ডিয়া কবিগুরু? কবিগুরু, আপনি ভারত বলতে কি বোঝেন? রোমারোলাকে কবিগুরু এক কথায় বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। বিবেকানন্দ ইজ ইন্ডিয়া। এভরিথিং ইজ পজিটিভ উইদিন হিম, নাথিং নেগেটিভ। ভারতকে যদি জানতে হয়, ভারতকে যদি বুঝতে হয়, স্বামী বিবেকানন্দকে পড়ো, কারণ স্বামী বিবেকানন্দই ভারতবর্ষ। তার মধ্যে কোনো নেতিবাচক কিছু নেই, যা আছে সব হচ্ছে ইতিবাচক। স্বামী বিবেকানন্দ যুবকদের মধ্যে তাদের শিরায় ধমনীতে জাতীয়তাবাদের অগ্নিস্ফুলিঙ্গকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। স্বামীজি চেয়েছিলেন খেটে খাওয়া দিন দরিদ্র, মুচি, মালা, ম্যাথর, গুনাওয়ালা সবাইকে ভারত নির্মাণে অংশ নেওয়ার শরিক করতে। স্বামীজি বলতেন, ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষ আমার আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার প্রাণ। আমার ভারত বেরিয়ে আসুক মুচি, মালা, ম্যাথর, ভুনাওয়ালা, ঝুপড়ি থেকে, বস্তি থেকে। তিনি চেয়েছিলেন যে সামাজিক জাগরণ, সমাজের খেটে খাওয়া মানুষগুলো যাদেরকে ইতিহাসে কোনোদিন ভাবা হয়নি, স্বামীজি চিন্তা ভাবনাতে এরা কিন্তু স্থান করে নিয়েছিল। নতুন ভারত আমরা দেখতে পাবো। লর্ড কার্জন কি করলো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে জাতীয়তাবাদ গড়ে উঠছিল, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম ধ্বনি দেওয়া, জাতীয়তাবাদী আন্দোলন করা, মিটিং মিছিল করা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালন ব্যবস্থায় ছাত্ররা যাতে করে অংশ না নিতে পারে ইংরেজ বিরোধিতা করার জন্য
তার জন্য তিনি সংশোধনী আইন আনলেন। কলকাতা কর্পোরেশনের সংশোধনী আইন আনলেন 1899 সালে, এবং এই সবগুলো কি করলো, ভারতবর্ষে আস্তে আস্তে জাতীয়তাবাদী সংগ্রামশীল মতবাদের প্রেক্ষাপট গড়ে দিতে শুরু করলো। অবশ্যই আমাদের চরমপন্থী মতবাদ বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভবের জন্য বৈদেশিক ঘটনা প্রবাহকে আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ আবিসিনিয়ার যুদ্ধ, 1904 থেকে 5 সালে রুশ জাপান যুদ্ধে রাশিয়াকে জাপান যদি পরাস্ত করতে পারে, তাহলে ভারতবর্ষ কেন ইংরেজ উপনিবেশের অবসান ঘটাতে পারবে না? মার্তিনি জীবনী ইতালি থেকে মুদ্রিত হয়ে আসলো। বাংলা যুবকদের মধ্যে কিভাবে জোসেফ ম্যাথসিনির নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল, গুপ্ত সমিতিগুলো কিভাবে ভূমিকা পালন করেছিল, কিভাবে যুবকদেরকে বিপ্লববাদের মন্ত্রে দীক্ষিত করা হচ্ছিল। মুরারিপুকুরের বাগান বাড়িতে অরবিন্দ ঘোষ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করলেন। অনুশীলন সমিতি সুঠাম দেহ, মজবুত শরীর, তীক্ষ্ণ ক্ষিপ্র মস্তিষ্কের অধিকারী যুবকদেরকে নিয়ে লাঠি খেলা, ছোড়া খেলা, ব্যায়াম, আখড়া তৈরি করে যুবকদেরকে ইংরেজ বিরোধী সশস্ত্র সংগ্রামের জন্য প্রশিক্ষিত করার ব্যবস্থাপনা উদ্যোগ আয়োজন শুরু করলো। অরবিন্দ ঘোষ যার জন্য গুজরাটের, যেখানে তারা নায়েব হিসেবে দায়িত্ব পালন করতেন, রাজস্ব আধিকারিক ছিলেন, সেখানকার বহু মূল্যবান চাকরি ছেড়ে দিয়ে দেশমায়ের সেবা করবার জন্য বাংলার মাটিতে আসলেন। যখন জাতীয় শিক্ষা আন্দোলন চলছে, অরবিন্দ ঘোষ জাতীয় বিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে প্রিন্সিপালের দায়িত্বভার নিলেন। তার এই বিপ্লবী কর্মকাণ্ড তাকে যোগ্য সহায়তা দানের জন্য চলে আসলো তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ। আমরা দেখলাম যে ভগিনী নিবেদিতার কিন্তু অবদান ছিল, এবং এই ভগিনী নিবেদিতা, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, এই গ্রন্থটিতে বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। আরো আকৃষ্ট হয়েছিলেন স্বামী বিবেকানন্দের ইংল্যান্ডের একটি বক্তব্য শুনে, এবং তিনি কি করলেন, আয়ারল্যান্ড ছেড়ে ভারতবর্ষের মাটিতে চলে আসলেন, এবং তার হাত ধরেই আমরা 1904 সালে প্রথম ভারতবর্ষে জাতীয় পতাকা পেয়েছিলাম, যেখানে লাল রং ছিল, হলুদ রং ছিল, এবং ইন্দ্রের বজ্রচিহ্ন জাতীয় পতাকায় শোভিত হয়েছিল। সুতরাং আমাদের চরমপন্থী মতবাদের উদ্ভবে যে নরমপন্থীরা তার আগে আবেদন নিবেদন করেছে, যে নরমপন্থীরা জয় রাধে ভিক্ষা দাও বলে কাকতি মিনতি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে লোকমান্য তিলক বাঘের মতো গর্জন করে বললেন, স্বরাজ ইজ মাই বার্থরাইট and I have to achieve it. স্বরাজ ইজ মাই বার্থরাইট and I have to achieve it. স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করবই। জন্মসূত্রে স্বাধীন আমি, ইংরেজরা আমাকে পরাধীনতায় আবদ্ধ করার চেষ্টা করছে। তিলকের হাত ধরে দেখলাম চরমপন্থী মতবাদ আরো চরম পর্যায়ে উপনীত হলো। আমরা দেখলাম মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফারকে আমরা আর্য বান্ধব সমাজ ঠিক সেইভাবে বাংলার বুকে দেখতে পেলাম। অনুশীলন সমিতি এবং তার দুটো ভাগ, কলকাতার অনুশীলন সমিতি, ঢাকার অনুশীলন সমিতি, যুগান্তর দল, শহীদ সমিতি,
বরিশালের গুপ্ত সমিতি, এই গুপ্ত সমিতিগুলো যুবকদেরকে ইংরেজ বিরোধী সশস্ত্র আন্দোলনের জন্য আস্তে আস্তে অনুপ্রাণিত করা শুরু করলো। এবারে আমি আসব, সেটি হচ্ছে বালগঙ্গাধর তিলক, যেটা দিয়ে আমি শুরু করলাম, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই হ্যাভ টু অ্যাচিভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি অর্জন করব। তার জন্য তিনি কি করলেন? তিনি একটা প্রেক্ষাপট তৈরি করলেন, তিলক গণপতি উৎসব এবং শিবাজী উৎসব। যে শিবাজী মুঘল বিরোধী আন্দোলনে একাই দক্ষিণ ভারতের কোঙ্কণ উপকূল থেকে জার্নি শুরু করে ইংরেজ সাম্রাজ্যের ধ্বংসের একটি গুরুত্বপূর্ণ ইউনিট উপাদানে পরিণত হয়েছিলেন, এবং মারাঠি পত্রিকা কেশরী এবং ইংরেজি পত্রিকা মারহাট্টা, তাতে তিনি চরমপন্থী মতবাদ প্রচার শুরু করলেন। ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরোল তিলককে বলেছেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। 1908 সালে মুজফ্ফরপুর বোমা বিস্ফোরণের পর তিলককে তার লেখার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য মান্দালয়ে পাঠানো হয়। মহাত্মা গান্ধী তিলককে মেকার অফ মডার্ন ইন্ডিয়া বলে সম্মান জানিয়েছেন। এবং আমাদের ভারতবর্ষে চরমপন্থী বিপ্লবী আন্দোলনে লালো বালো পালো, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজনের যে সমন্বয় জাতীয়তাবাদী আন্দোলনকে একটা উত্তুঙ্গ অবস্থায় নিয়ে এসেছিল। লালা লাজপত রায়কে আমরা পাঞ্জাব কেশরী হিসেবে জানি। এবারে বিপিন চন্দ্র পালের হাত ধরে নিউ ইন্ডিয়া পত্রিকা, এবং সেখানে তিনি নিষ্ক্রিয় প্রতিরোধ বা অসহযোগিতার আদর্শ প্রচার করেছিলেন এবং আত্মশক্তি জাগরণের উপরে গুরুত্ব দিয়েছিলেন। বিপিন চন্দ্র জাতীয়তাবাদকে আধ্যাত্মিক আন্দোলন বা স্পিরিচুয়াল মুভমেন্ট হিসেবে দেখতেন। তাহলে এই যে স্পিরিচুয়াল মুভমেন্টে দুজন আমরা তাত্ত্বিক লোক পেলাম, এক হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আর একজন হচ্ছেন বিপিন চন্দ্র পাল, আর একজন হচ্ছেন তৃতীয় ব্যক্তি অরবিন্দ ঘোষ। কারণ রাজনৈতিক জীবন থেকে তিনি অবসর নিয়ে বাকি জীবনটা কিন্তু আধ্যাত্মিক জগতে চলে গেছিলেন। অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্রকে জাতীয়তাবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা বলেছেন। অরবিন্দ ঘোষ তার হিন্দু প্রকাশ পত্রিকাতে নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড প্রবন্ধে নরমপন্থীদের নীতি সমালোচনা করেছেন। অরবিন্দ ঘোষই প্রথম কংগ্রেসের মঞ্চ থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিলেন। আলিপুর বোমার মামলায় অভিযুক্ত হওয়ার পর মুক্তি পেয়ে অরবিন্দ ঘোষ রাজনীতি ত্যাগ করেন এবং পন্ডিচেরিতে চলে যান অধ্যাত্ম সাধনার জন্য। লাজপত রায় পাঞ্জাব কেশরী বা শেরি পাঞ্জাব নামে পরিচিত। যখন সাইমন কমিশন বিরোধী আন্দোলন চলছে, ভারতবর্ষে ডোমিনিয়ন স্ট্যাটাস বিবেচনার জন্য যখন 1927 সালে সার্জন সাইমনকে ভারতে পাঠানো হয়েছে এবং সেখানে বয়কট আন্দোলন এবং হরতাল হচ্ছে, মিছিল চলছে, সেই অবস্থায় পুলিশের লাঠির আঘাতে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় মারা যান। লাজপত রায়ের লেখা ইয়ং ইন্ডিয়া এবং ইংল্যান্ড ডেট টু ইন্ডিয়া, এই গ্রন্থগুলো থেকে আমরা তার জাতীয়তাবাদী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ লক্ষ্য করি। আমরা আগেই বলেছি যে নরমপন্থী বা উদারপন্থী নেতৃত্বের আবেদন নিবেদন, জয় রাধে ভিক্ষা দাও গো, পলিটিক্যাল ম্যান্ডিকেন্সি, বা বলেছি যে বিন্দু বিন্দু জল দিয়ে যেরকম পাথরকে ভেঙে ফেলা যায় না, ঠিক তেমনি পাথরের মতো শক্ত পোক্ত মানসিকতা সম্পন্ন ইংরেজদেরকে মন গলানোর জন্য নরমপন্থী বা উদারপন্থী রাজনৈতিক আন্দোলন যথেষ্ট নয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা যুবক ছিলেন তারা নরমপন্থী বা উদারপন্থী নেতৃত্বের উপরে ভরসা হারিয়ে ফেলেছিলেন এবং তারা আস্তে আস্তে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হতে শুরু করেছিলেন। সুরাট ব্যবচ্ছেদ, সুরাটে আমরা দেখলাম কংগ্রেসের যে বিভাজনটা মানুষ বুঝতে পারছিল সেই বিভাজনটা পূর্ণ হয়ে গেল। কংগ্রেসের নরমপন্থী,
কংগ্রেসের চরমপন্থী ভাগে ভাগ হয়ে গেল। ভারত সচিব জন মর্লে মিন্টোর নাম অনুসারে মর্লে মিন্টো সংস্কার বা ভারতীয় কাউন্সিল আইন 1909 এবং সেখানে বড়লাটে কার্যনির্বাহক পরিষদের প্রথম ভারতীয় সদস্য হিসেবে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যাকে বলা হয় লর্ড সিংহ, তাকে আনা হলো। কেন্দ্রীয় আইন পরিষদের 16 থেকে সদস্য সংখ্যা বাড়িয়ে 60 করা হলো। প্রাদেশিক আইনসভা গুলোতে সদস্য সংখ্যা বাড়ানো হলো। মর্লে মিন্টো সংস্কারের বিতর্কিত দিক মুসলিম সম্প্রদায়কে তোষণ করা বা ভারতের সাম্প্রদায়িক বিভাজনের প্রথম ধাপ তৈরি করা। মর্লে মিন্টো সংস্কার ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, কারণ এটা ভারতে কোনো দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করেনি এবং নির্বাচিত প্রতিনিধিদের কোনো ক্ষমতা ছিল না। এই যে অংশটুকু তোমরা পড়লে, এই অংশটার উপরে তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, আমাদের স্ক্রিনে রয়েছে সুরাট বিচ্ছেদ। পুরোপুরি তোমরা স্ক্রিনটা পেয়ে যাচ্ছ, সুতরাং এখান থেকে পয়েন্টগুলোকে নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে উত্তর তৈরি করার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। টিকা লেখো 4 নম্বরের প্রশ্ন, সুরাট বিচ্ছেদ। এটি তোমরা তৈরি করবে, বা সুরাট বিচ্ছেদের কারণ কি ছিল লেখো। 4 নম্বরের প্রশ্ন হতে পারে বা 3 নম্বরের প্রশ্ন হতে পারে। তোমরা এখানকার যে বিষয় সংক্ষেপ রয়েছে, আমি তোমাদের সুবিধের জন্য হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মুখ হিসেবে ইতিহাস দপ্তর থেকে এর আগেও তোমাদের তৃতীয় সেমিস্টারে পাঠদানের কাজ করেছি। চতুর্থ সেমিস্টারের ইতিমধ্যে 2টো অধ্যায় আমি কমপ্লিট করেছি, যেখানে রিবেলস অন দ্য রাজের 3টি ভিডিও এবং পরেরটাতে 4 বা 5টি ভিডিও তোমাদের জন্য ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা সেখানে যাবে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কন্টেন্টগুলোকে ব্যবহার করো, কারণ তোমাদের পাঠ্য বইগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলোকে একটা জায়গায় নিয়ে এসে তোমাদের উত্তর যেটা হওয়া উচিত সেটাই কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। তোমরা লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লোকমান্য তিলক, এদের প্রত্যেকের উপরে আলাদা করে 3 নম্বরের জন্য তৈরি করতে পারো, যে চরমপন্থী আন্দোলনে লোকমান্য তিলক, চরমপন্থী আন্দোলনে লালা লাজপত রায়ের ভূমিকা কি ছিল, চরমপন্থী আন্দোলনে বিপিন চন্দ্র পালের ভূমিকা কি ছিল, এই বিষয়গুলো নিয়ে 3 নম্বরের জন্য তোমরা প্রশ্ন তৈরি করতে পারো। চরমপন্থী উদ্ভবে, চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ ব্যাখ্যা করো 5 নম্বর। চরমপন্থীদের লক্ষ্য কি ছিল বা চরমপন্থীদের পদ্ধতি কি ছিল 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এটি 8 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করতে পারো। তোমরা প্রশ্নটি তৈরি করতে পারো যে নরমপন্থী বা মডারেট আন্দোলনের সুফলগুলি আলোচনা করো, বা নরমপন্থী নেতাদের কার্যাবলীর মূল্যায়ন করো। সরাসরি 8 নম্বরের জন্য প্রশ্ন তোমরা তৈরি করতে পারো। তোমাদেরকে এর পরের যে অংশ রয়েছে সেটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশটি আমি এখন আলোচনায় রাখছি। তোমরা দেখো, এখানে রাখা আছে লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ। লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ, একটি 13 বছরের ছেলে, ল্যাম্পপোস্টে তাকে বাঁধা হয়েছে, ইংরেজ পুলিশ শাসানি দিচ্ছে। বল, বন্দে মাতরম বলবি? বন্দে মাতরম বললে কিন্তু বেতের বাড়ি মারবো। আমি গল্পটি বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো আমি কার সম্পর্কে বলছি, যার নামে আত্মবলিদান দিবস, ক্ষুদিরাম বসু। একটি 13 বছরের ছেলেকে ল্যাম্পপোস্টে ইংরেজরা বেঁধেছে, ইংরেজ পুলিশ শাসানি দিচ্ছে। বল, বন্দে মাতরম বলবি? বন্দে মাতরম বললে বেতের বাড়ি মারব। চারণ কবি মুকুন্দ দাসের লেখাতে
বাংলার ঘরে ঘরে আজকের দিনেও সমান জনপ্রিয় মোদের বেত মেরে তুই মা ভোলাবি, মোদের বেত মেরে তুই মা ভোলাবি, আমরা মায়ের কি সেই ছেলে, দেখে রক্তারক্তি বাড়বে শক্তি, কে পালাবে মাকে ফেলে। এই হচ্ছে আমাদের বাংলার বিপ্লবী আন্দোলন। কি বললাম? মোদের বেত মেরে তুই মা ভোলাবি। তুই শব্দটা দেখো ভালোভাবে তোমরা। ইংরেজদেরকে আমাদের বাংলার চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলনের ফসল ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, এদের কাছে ইংরেজদের সম্মানের জায়গাটা ছিল তুই। মোদের বেত মেরে তুই মা ভোলাবি, আমরা মায়ের কি সেই ছেলে, দেখে রক্তারক্তি বাড়বে শক্তি, কে পালাবে মাকে ফেলে। এটাই তো হওয়া উচিত। আমার দেশ মা, মাতৃভূমি, সেই দেশ মা মাতৃভূমি সে লাঞ্ছিতা, শতছিন্না বস্ত্র পরিহিতা, ইংরেজ শোষণের জালে নাভিশ্বাস অবস্থা বাংলার আপামর জনসাধারণে। বন্দে মাতরম তো বলবোই, আমি 100 বার বলবো, কিন্তু তার জন্য ইংরেজরা যদি আমাকে 100 ঘা বেতের বাড়ি মারে, আমি কিন্তু সহ্য করব। পাশে একটি ছেলে দাঁড়িয়েছিল, তার চোয়াল শক্ত হয়ে গেল। সেই দিনে কিন্তু ইংরেজ শাসনের ভাগ্যলিপি লেখা হয়েছিল। কিংসফোর্ডকে মারার ষড়যন্ত্র, ওই যে আগে বললাম লর্ড কার্জন কলকাতা কর্পোরেশন সংশোধনী আইন 1899 এবং 1904 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আইন, এর মধ্য দিয়ে কি করলেন? জাগ্রত জাতীয়তাবাদী যুব সমাজের মানসিকতাতে আঘাত দিলেন। লর্ড কার্জন বাংলা ভাগের সিদ্ধান্তটাকে কার্যকরী করেছিলেন। তার আগে কিন্তু রিজলে, ফ্রেজার বঙ্গভঙ্গের রূপরেখা তৈরি করেছিলেন। সেখানেও কিন্তু ধর্ম জাতকে নিয়ে খেলা হয়েছিল। চট্টগ্রাম, ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ ছিল, তাদের রাজধানী হবে ঢাকা, আর বাকি অংশ নিয়ে হবে আরেকটি অংশ, যার রাজধানী হবে কলকাতা। চট্টগ্রাম, ঢাকা, ত্রিপুরা, আসাম, এইসব জায়গাকে নিয়ে, গোয়ালপাড়া, এই জায়গাটাকে নিয়ে মুসলিম জনগোষ্ঠীর মানুষ, এর নাম হবে পূর্ব বাংলা। পুরোপুরি ধর্ম, জাতপাত, সম্প্রদায়ের ভিত্তিতে বাংলাকে ভাগ করার চক্রান্ত। এর পিছনে আসল কারণ হচ্ছে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা। বাংলা থেকে যে সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থী মতবাদের উদ্ভব ঘটছে, গুপ্ত সমিতি গড়ে উঠছে, বিভিন্ন ধরনের ইংরেজ প্রশাসককে দিনের আলোতে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই জাতীয়তাবাদকে দমন করবার জন্য বাংলা ভাগের সিদ্ধান্ত। দ্য বেঙ্গলি পত্রিকায় সুরেন্দ্রনাথ কি বলল? I will unsettle the settled fact. I will unsettle the settled fact. আমি কি করব? লর্ড কার্জন যে পাকাপাকি ভাবে একটা সিদ্ধান্তের সেটেলমেন্ট করে ফেলেছেন, সেটাকে আমি কি করব? আনসেটেল করে দেব। যতই করো, যতই তোমরা বাংলা ভাগ করো, আমরা মনে প্রাণে ঐক্যবদ্ধ বাঙালি অবস্থায় আছি, অতএব তোমরা ভাগ করতে পারবে না। I will unsettle the settled fact, quote unquote. এবং লর্ড কার্জন আমরা বাংলা ভাগ করলেন, ওই শাসনতান্ত্রিক অজুহাত দিলেন, কিন্তু আসল কারণটা হচ্ছে জাতীয়তাবাদ। এবং সেই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলার বুকে শুরু হবে স্বদেশী বয়কট আন্দোলন। আমি আবার একটা কার্জনের বিখ্যাত উক্তি দিয়ে আমাদের এই ভিডিওটি সমাপ্তি করব বিরতির জন্য। কার্জন কি বলছেন? কংগ্রেসের চিৎকারে কর্ণপাত করে আমরা যদি বিচলিত হয়ে পড়ি,
তাহলে আগামী দিন এমন আসছে যখন এই কংগ্রেস নামক প্রতিষ্ঠানটি আমাদেরকে ভারতবর্ষ থেকে উৎখাত করবে। কংগ্রেসের চিৎকারে কর্ণপাত করে যদি আমরা বিচলিত হয়ে পড়ি, তাহলে আগামী দিন এমন আসছে যে এই কংগ্রেস নামক প্রতিষ্ঠানটি আমাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে। অতএব আমার প্রথম এবং শেষ কাজ জাতীয় কংগ্রেসের সমূহ ক্ষতি সাধন করা, এবং এই সমূহ ক্ষতি সাধন করতে গিয়ে ইংরেজ প্রশাসক লর্ড কার্জন জাতীয়তাবাদের উৎসমুখ বাংলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ সিদ্ধান্ত শুধু ঘোষণা নয়, বঙ্গভঙ্গকে কার্যকরী করলেন। আমরা ফিরে আসব, বিরতির পর আলোচনা করব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন।